আচ্ছা অ্যালারডাইস, ওটাকে দেখে তোমার কি মনে হয়? প্রশ্ন করলাম আমাদের জাহাজের সেকেন্ড অফিসারকে। আমরা দুজনে জাহাজের পেছন দিকের পাটাতনের উপর দাঁড়িয়ে। ঝড় থেমে গেলেও সমুদ্রের ঢেউ তখনও উত্তাল। জাহাজের গায়ে ঝোলানো আমাদের নৌকা দুটোতেও ঢেউয়ের ধাক্কা লাগছে। দু পা ফাঁক করে চোখে দূরবীন লাগিয়ে অ্যালারডাইস দেখছিল সেই হতভাগ্য অজানা বস্তুটাকে। ঢেউয়ের সঙ্গে ওঠানামা করছিল সেটা। প্রায় ডুবন্ত জিনিসটার সবুজ রঙের একটা অংশ আমরা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, ওটা একটা দু মাস্তুলের জাহাজ, যদিও প্রধান মাস্তুলটা মাঝখান থেকে ভেঙে পড়েছে। আহত শঙ্খচিলের মতো জলে ভাসছে মাস্তুলটার ধ্বংসাবশেষ। অন্য মাস্তুলটা ঠিক থাকলেও জাহাজের পালগুলো ছিন্ন ভিন্ন পতাকার মতো উড়ছে। এমন বিধ্বস্ত জাহাজ আমি আগে কখনো দেখিনি। অবশ্য এতে অবাক হওয়ার কিছু নেই, কেননা গত 3 দিনে কয়েকবারই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে ভেবেছিলাম এ জীবনে ডাঙার মুখ আর কখনোই দেখতে পাবো না। আমাদের জাহাজ মেরি সিনক্লেয়ার খুব মজবুত, তাই বিশেষ কোনো ক্ষতি হয়নি। ঝড় থামার পর বুঝতে পারলাম সবাই আমাদের মতো ভাগ্যবান নয়। নির্মেঘ আকাশের নিচে নীল জলের ওপর ওই জাহাজটা টলমল করে কাঁপতে কাঁপতে যেন জানাচ্ছিল তার সদ্য সমাপ্ত ভয়াবহ অভিজ্ঞতার কথা। আমাদের জাহাজের সকলে ডেকে জমায়েত হয়েছিল বিধ্বস্ত জাহাজটাকে দেখতে। অ্যাটলান্টিকের যে অংশ দিয়ে আমাদের যাত্রাপথ, সেটা ঠিক বাণিজ্য পথের মধ্যে পড়ে না। তাই গত 10 দিনে নিঃসঙ্গ নির্জন সমুদ্রে পাড়ি দেওয়ার পর আমরা সকলেই একটা অন্য জাহাজ দেখে কৌতূহলী হব, এটাই স্বাভাবিক। অ্যালারডাইস এবার মন্তব্য করল, মনে হচ্ছে জাহাজটা পরিত্যক্ত, ওটাই কেউ নেই। সত্যিই জাহাজটায় জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। এমনকি আমাদের সম্মিলিত কণ্ঠের চিৎকারেরও কোনো উত্তর এলো না। মনে হয় জাহাজটা ডুবে যাওয়ার আশঙ্কায় মাঝি মল্লারা সবাই জাহাজ ছেড়ে পালিয়ে গেছে। সেকেন্ড অফিসার আবার হিসেব করে বলল, মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই জাহাজটা ডুবে যাবে, একেবারে রেলিং অবধি জল উঠে এসেছে। সে আরও বলল, জাহাজের পতাকাটা ব্রাজিলের, তবে নিচের দিকটা উপরে, তার মানে জাহাজটা বিপদের সংকেত দেওয়ার চেষ্টা করছিল। ওর হাত থেকে দূরবীনটা নিয়ে আমি যতদূর চোখ চাই দেখলাম অ্যাটলান্টিকের গভীর নীল জলরাশি, ঢেউয়ের ফেনা, জনপ্রাণীহীন। আমি বললাম, হয়তো জাহাজে এখনো জীবিত মানুষ আছে। অ্যালারডাইস বলল, হয়তো মালপত্রও আছে, সেগুলো উদ্ধার করা যেতে পারে। তাহলে চলো জাহাজটার কাছে যাওয়া যাক। দুই জাহাজের মধ্যে যখন 100 গজের মতো ফারাক, তখন অ্যালারডাইসকে বললাম একটা নৌকা আর 4 জন লোককে নিয়ে ওই জাহাজটায় উঠতে। ঠিক তক্ষুনি জাহাজের ডেকে আমাদের ফার্স্ট অফিসার আর্মস্ট্রং এলো। তাকেই আমাদের জাহাজের ভার দিয়ে আমি নৌকায় উঠে পড়লাম। ওই পরিত্যক্ত জাহাজে কি আছে তা জানার জন্য আমার কৌতূহলও কম নয়। ওইটুকু মাত্র দূরত্ব, কিন্তু পৌঁছতে সময় লাগলো অনেকটাই। উত্তাল ঢেউয়ে আমাদের নৌকাটা এত ওঠানামা করছিল যে মাঝে মাঝে দুটো জাহাজই দৃষ্টির বাইরে চলে যাচ্ছিল। নৌকা ঢেউয়ের উপরে উঠলে অস্তগামী সূর্যের উষ্ণতার ছোঁয়া, আর নিচে নামলে শীতল অন্ধকার। বোঝার চেষ্টা করছিলাম কোন দিক দিয়ে জাহাজটায় ওঠা সহজ হতে পারে। চোখে পড়ল জাহাজটার নাম, নোসা সেহনোরা দা ভিক্টোরিয়া। আমাদের নৌকা আর ওই জাহাজটা সম উচ্চতায় আসতেই চোখের পলকে আমরা সবাই লাফ দিয়ে উঠে পড়লাম পরিত্যক্ত জাহাজের ডেকে। আমাদের জাহাজের মিস্ত্রিও সঙ্গে এসেছিল। ও আমাদের নৌকাটাকে জাহাজের গায়ে একটা হুকের সঙ্গে বেঁধে দিল। আমার প্রথম চিন্তা হলো আমাদের নিরাপত্তা নিয়ে। জাহাজটা যদি হঠাৎ ডুবে যায়। আমাদের দুজন নাবিক নৌকাটাকে শক্ত করে ধরে রইল, যাতে দরকার হলেই নৌকার মধ্যে উঠে আমরা আবার আত্মরক্ষা করতে পারি। মিস্ত্রি দেখতে গেল জাহাজের ভেতরে কতটা জল ঢুকেছে, জল বাড়ছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আমি, সেকেন্ড অফিসার আর অন্য এক নাবিক মিলে খুব তাড়াতাড়ি জাহাজ ও মালপত্রগুলোর উপর চোখ বোলালাম। ডেক ভর্তি ধ্বংসাবশেষ, মরা মুরগি সহ মুরগির খাঁচা জলে ভাসছে। একটা মাত্র নৌকা আছে জাহাজে, অর্থাৎ সকলে বাকি সমস্ত নৌকা নিয়ে জাহাজ ছেড়ে পালিয়েছে। ক্যাপ্টেনের কেবিনের একটা দেওয়াল জলের ধাক্কায় বিধ্বস্ত। টেবিলটা তিনি যেভাবে ছেড়ে গেছেন ঠিক সেই অবস্থাতেই পড়ে আছে। স্প্যানিশ কিংবা পর্তুগিজ ভাষায় লেখা কাগজপত্র, রেজিস্টার ইত্যাদি রয়েছে, আর ঘরের চতুর্দিকে ছড়ানো সিগারেটের ছাই।
জাহাজের লগ বুকটা কিন্তু খুঁজে পেলাম না। ওটা পেলে জাহাজটার যাত্রাপথ, দৈনিক অগ্রগতির হিসাব ইত্যাদি জানা যেত। অ্যালারডাইস অবশ্য বলল যে দক্ষিণ আমেরিকার জাহাজ লগ বুকের ধার ধারে না, কিংবা হয়তো ক্যাপ্টেনই ওটা নিয়ে চলে গেছেন। আমি ঠিক করলাম অন্যান্য কাগজপত্রগুলো নিয়ে যাব। ইতিমধ্যে মিস্ত্রি এসে একটা সুখবর দিল। জাহাজে প্রচুর জল ঢুকলেও বেশ কিছু মালপত্র ভাসমান বলে জাহাজটা হঠাৎ করে ডুবে যাবে না, হয়তো আদৌ ডুববেই না, সমুদ্রের বুকে টলমল করে ভাসতে থাকবে আর অন্য জাহাজের দুর্ঘটনার কারণ ঘটবে। আমি অ্যালারটাইসকে বললাম, বিপদের যখন এখনই কোনো আশঙ্কা নেই, তুমি বরং নিচে গিয়ে একবার দেখো মালপত্র কিছু উদ্ধার করা যায় কি না। আমি একটু কাগজপত্রগুলো দেখে নিই। কাগজপত্র দেখে জানা গেল নৌসা সেহনোরা দ্য ভিক্টোরিয়া মাসখানেক আগে বাহিয়া বন্দর ছেড়েছিল। ক্যাপ্টেনের নাম টেক্সেইরা। জাহাজে মোট নাবিকের সংখ্যার কোনো উল্লেখ নেই কোথাও। জাহাজটা যাচ্ছিল লন্ডনে, তবে কাগজ অনুযায়ী মালপত্র যা নিয়ে যাচ্ছিল সেগুলো উদ্ধার করা বা তার থেকে কিছু মুনাফা লাভের সম্ভাবনা কম। জিনিসগুলো ছিল কাঠ, আদা, বাদাম ইত্যাদি। কাঠ মানে বিশাল বিশাল গুঁড়ি, এগুলোর জন্যই জাহাজটা ডোবেনি। তবে কাঠের এই গুঁড়িগুলো তো নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর ছিল কিছু শৌখিন জিনিস, মেয়েদের টুপি, ফিতে, রংচঙে পাখির মূর্তি ইত্যাদি। এছাড়া রয়েছে 100 বাক্স সংরক্ষিত ফল। এরপর আমার বিশেষ করে নজর পড়ল ইংরাজিতে লেখা একটা নোটিশের উপর। স্যান্টারেম সংগ্রহের অমূল্য ও মূল্যবান শিল্প বস্তুগুলি যা লন্ডনের প্রন্টফুড ও নিউম্যান কোম্পানিকে পাঠানো হচ্ছে সেগুলি নিরাপদ স্থানে রাখার অনুরোধ করা হচ্ছে। বিশেষত লেইরার ডন র্যামিরেজের সিন্দুকটি যেন সবাই এর ধরাছোঁয়ার বাইরে থাকে। লেইরার ডন র্যামিরেজের সিন্দুক, অপূর্ব ও মূল্যবান শিল্পবস্তু, এ তো দামি জিনিস পাওয়ার সম্ভাবনা। কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই দেখি অ্যালারডাইসও এসে হাজির। সে বলল, এই জাহাজের ব্যাপার স্যাপার ঠিক স্বাভাবিক লাগছে না। ওর পোড় খাওয়া মুখে যেন একটা সন্ত্রস্ত ভাব। কেন, কি ব্যাপার? খুন খুন হয়েছে এখানে। একটা লোক মরে পড়ে আছে, তার মাথা ফেটে চৌচির। আসুন, আমার সঙ্গে দেখবেন, আসুন। জাহাজের ডেকের নিচের দিকে কোনো ঘর নেই। ডেকেই ক্যাপ্টেনের ঘর, রান্নাঘর, খাবার ঘর ও নাবিকদের থাকার ঘর। রান্নার জায়গায় বাসনপত্র ছত্রাকার হয়ে পড়ে আছে। এরই সংলগ্ন একটা ঘরে শোয়ার জন্য দুটো বাঙ্ক আর একদিকে খালি অংশে পালের কাপড়, পতাকা ইত্যাদি পড়ে আছে। মোটা কাপড় দিয়ে ঢাকা বেশ কিছু প্যাকেট দেওয়ালে দড়ি দিয়ে লটকানো। আর এক প্রান্তে রাখা বিশাল একটা সিন্দুক, লাল সাদা ডোরা কাটা। অবশ্য বহুকাল ধরে ধুলো ময়লা লেগে লাল ও সাদা রং দুটোই ম্লান হয়ে গেছে। মেপে দেখা গেল সিন্দুকটা 4 ফুট 3 ইঞ্চি লম্বা, 3 ফুট 2 ইঞ্চি উঁচু আর প্রস্থে 3 ফুট। জাহাজে সচরাচর যেরকম সিন্দুক থাকে তার থেকে অনেকটাই বড়। তবে এই ভাঁড়ার ঘরে ঢুকে সিন্দুক চোখে পড়ার আগেই দেখতে পেলাম মেঝের উপর একটা লোকের দেহ। লোকটার চেহারা ছোটখাটো, গায়ের রং তামাটে, গালে কোঁকড়ানো দাড়ি। সিন্দুকের থেকে অনেকটাই দূরে পড়ে আছে লোকটা, পা দুটো সিন্দুকের দিকে। পালের সাদা রঙের কাপড়ের উপর যেখানে ওর মাথা, সেইটুকু অংশ লাল, আর লাল রঙের সরু কয়েকটা ফিতে যেন ওর ঘাড় পেঁচিয়ে মেঝের দিকে চলে গেছে। কোনো ক্ষতের চিহ্ন চোখে পড়ল না। লোকটা যেন ঘুমন্ত শিশুর মতো শান্ত। একটু ঝুঁকে দেখতেই বুঝতে পারলাম লোকটা কিভাবে আঘাত পেয়েছিল, আর বুঝতে পেরে আমি ওখান থেকে তক্ষুনি দৃষ্টি সরিয়ে নিলাম। আতঙ্কে আমার মুখ থেকে একটা অস্ফুট আর্তনাদ বেরিয়ে এলো। সম্ভবত কেউ পেছন থেকে লোকটার মাথায় কসাইদের মতো কুঠার চালিয়েছে। আঘাতের তীব্রতায় ওর মাথা ফেটে গিয়ে ঘিলু বেরিয়ে এসেছে। ওর মুখে কিন্তু শান্তি, কেননা মৃত্যু হয়েছিল চোখের পলকে। আততায়ীকে দেখার কোনো সুযোগই সে পায়নি। অ্যালারডাইস মৃদু স্বরে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন, কি মনে হয়, দুর্ঘটনা না খুন? আমি বললাম, লোকটাকে খুন করা হয়েছে। উপর থেকে খুব ভারী আর ধারালো কোনো অস্ত্র ব্যবহার করা হয়েছে। কিন্তু লোকটা কে, আর কারাই বা ওকে এরকমভাবে মারল? স্যার, ওর আঙুলগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ও ছিল একজন নাবিক। লোকটার পকেট থেকে বেরোলো এক সেট তাস, একটা গুলতি আর একদল ব্রাজিলীয় তামাক।
আর হাতে ধরা ছিল স্প্রিং দেওয়া ব্লেডওয়ালা ইস্পাতের একটা বড় ছুরি। বোঝাই গেল যে ওই ছুরি দিয়ে হত্যা করা হয়নি তাকে। সেকেন্ড অফিসার বলল, স্যার, মনে হয় লোকটা বিপদের আশঙ্কায় ছুরি হাতে প্রস্তুত ছিল, তবে শেষ রক্ষা হয়নি। যাই হোক, এখন তো আর কিছু করার নেই। আচ্ছা স্যার, দেওয়ালে ঝোলানো ওই প্যাকেটগুলো কিসের বলুন তো? মনে হয় কোনো মূর্তি, অস্ত্রশস্ত্র বা শিল্পবস্তু, তাই না? আমি বললাম, ঠিকই বলেছ। জাহাজের যা মালপত্র তার মধ্যে থেকে কেবল ওই জিনিসগুলো থেকেই কিছু টাকা কামানো যাবে বোধহয়। আমাদের জাহাজে খবর দাও দ্বিতীয় নৌকাটাকেও এখানে পাঠাতে, আর ওতেই রাখো ওই মালপত্রগুলো। এবার আমার নজর গেল ওই ডোরা কাটা সিন্দুকটার দিকে। বাইরে থেকে আসা দিনের আলোয় ওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। সিন্দুকটার উপর কোনো অভিজাত বংশের প্রতীক চিহ্ন আর স্প্যানিশ ভাষায় কিছু কথা খোদাই করা আছে। কথাগুলোর অর্থ ভেরাকুয়াস প্রদেশের শাসক ও ক্যাপ্টেন জেনারেল ডন রেমিরেস ডি লেইরার ধনদৌলতের সিন্দুক। আর একটা কোণায় খোদাই করে লেখা 1606 খ্রিস্টাব্দ। সিন্দুকের উপর সাঁটা আছে ইংরেজিতে লেখা একটা কাগজ। তাতে লেখা, স্বনির্বন্ধ অনুরোধ করা হচ্ছে যে কোনো কারণেই এই বাক্সটি যেন খোলা না হয়। এই সতর্কবার্তা আরেকটি লেবেলে স্প্যানিশ ভাষায়ও লেখা আছে। তালাটা অত্যন্ত জটিল ধরনের আর খুব ভারী। সেটার উপরে লাতিন ভাষায় কী সব লেখা ছিল, তার মানে বুঝতে পারলাম না। ইতিমধ্যে ফার্স্ট অফিসার আর্মস্ট্রং দ্বিতীয় নৌকাটা নিয়ে এসে গেছে। আমরা প্যাকেটগুলো নামিয়ে ওই নৌকায় রাখতে শুরু করলাম। নৌকাটা ভরে যেতেই আর্মস্ট্রং ওটাকে নিয়ে চলে গেল আমাদের জাহাজের দিকে। তখন আমরা চারজনে মিলে ধরাধরি করে সিন্দুকটা রাখলাম আমাদের নৌকায়। সিন্দুকটা এত ভারী যে সেটাকে নৌকায় মেপে মেপে সঠিক জায়গায় রাখতে হলো। একটু এদিক ওদিক হলেই নৌকা উল্টে যাবার সমূহ সম্ভাবনা। মৃতদেহটাকে আমাদের ওই জাহাজেই ছেড়ে আসতে হলো। অ্যালারডাইসের মতে জাহাজ ছেড়ে পালানোর সময় লোকটা হয়তো লুটপাট শুরু করেছিল এবং খুব সম্ভবত ক্যাপ্টেন ছোট একটা কুঠার জাতীয় কোনো ধারালো অস্ত্র দিয়ে ওকে আঘাত করেছিল। ব্যাখ্যাটা হয়তো যুক্তিসঙ্গত, কিন্তু কেন জানি না আমার মন তাতে সায় দিচ্ছিল না। সমুদ্রের রহস্যের তো কোনো শেষ নেই। ওই নাবিকটার মৃত্যুও রহস্যের তালিকায় আর একটা সংযোজন হয়ে থেকে যাবে। মোটা দড়ির সাহায্যে সিন্দুকটা নৌকা থেকে আমাদের জাহাজে তুলল চারজন নাবিক। কেবিনের টেবিল আর লকারের মাঝের জায়গাটুকুতে ওটাকে কোনো ক্রমে রাখা হলো। রাতে খাওয়া দাওয়ার পর সবাই মিলে আজকের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। আমাদের মধ্যে আর্মস্ট্রংও ছিল, লম্বা রোগা চেহারার লোক। জাহাজের ফার্স্ট অফিসার, নাবিক হিসেবে খুবই ভালো লোক, কিন্তু লোকটার দুটো দোষ, অদূরদর্শিতা এবং অর্থলিপ্সা। ধন দৌলতে ভরা সিন্দুক আর উদ্ধার করা প্যাকেটগুলো দেখে ও খুবই উত্তেজিত। ভাগ বাঁটোয়ারা করলে কে কত পাবে এ নিয়েও কথা বলতে শুরু করেছে। লোভে ওর চোখ দুটো চকচক করছে। আর্মস্ট্রং বলল, ক্যাপ্টেন বার্কলে, কাগজে লেখা আছে জিনিসগুলোর দাম তুলনাহীন ও মহার্ঘ, তাই এগুলোর দাম কি হতে পারে তা নিয়ে কল্পনাও করা যায় না। বড় বড় সংগ্রাহকদের কাছ থেকে 1000 পাউন্ড কিছুই নয়। মনে হয় যাত্রা শেষে আমাদের ভালোই আমদানি হবে। আমি বললাম, এটা দক্ষিণ আমেরিকার সাধারণ শিল্পবস্তু বলেই তো ধারণা হচ্ছে আমার। না স্যার, আমি 14 বার দক্ষিণ আমেরিকায় গেছি, কিন্তু এমন কোনো সিন্দুক আমার চোখে পড়েনি। শুধু সিন্দুকটার দামই অনেক টাকা হবে। তাছাড়া ওটা যা ভারী, ওর মধ্যে নিশ্চয়ই অনেক ধনরত্ন আছে। চলুন না, ওটাকে খুলে দেখি। আর্মস্ট্রং উবু হয়ে বসে ঘাড় বাঁকিয়ে নাকটা তালার উপর প্রায় ঠেকিয়ে দিয়ে সিন্দুকটা নিরীক্ষণ করতে করতে বলল, এটা একটা ওক কাঠে তৈরি। একটা বাটালি কিংবা শক্ত ব্লেডওয়ালা ছুরি পেলে তালাটা ভাঙা যেত। সিন্দুকের ক্ষতি না করেই সেটা ভাঙা যেতে পারত। আমি বললাম, ওই মৃত লোকটাও হাতে ছুরি নিয়ে বোধহয় সিন্দুকটা খোলার চেষ্টাই করেছিল। তা তো জানি না ক্যাপ্টেন, তবে আমি অবশ্যই সিন্দুকটা খুলতে পারবো। অ্যালারডাইস, স্ক্রু ড্রাইভারটা আমাকে একবার দাও তো দেখি, আর আলোটা একটু দেখাও। 2 ঝটকায় তালাটা ভেঙে ফেলবো আমি। লোভে ও কৌতূহলে আর্মস্ট্রংয়ের চোখ দুটো অস্বাভাবিক উজ্জ্বল। আমি বললাম, একটু দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে? লেবেলে লেখা সতর্কবার্তাটা কি পড়েছ? তার কোনো মানে আছে কিনা বোঝা যাচ্ছে না তো, কিন্তু আমার মন বলছে ওটা উপেক্ষা করা ঠিক হবে না।
সিন্দুকটা এখানেই খোলা হোক বা যাত্রা শেষে আমাদের অফিসেই খোলা হোক, ভেতরের জিনিসপত্র তো আর পালিয়ে যাচ্ছে না। আর্মস্ট্রং বেশ হতাশ হলো। পাতলা ঠোঁট দুটো অবজ্ঞায় বেঁকিয়ে বলল, স্যার, আপনি নিশ্চয়ই কুসংস্কারে বিশ্বাস করেন। আসলে আমরা যদি ভেতরের জিনিসগুলো না দেখি আর সিন্দুকটা যদি আমাদের হাতের বাইরে চলে যায়, তাহলে আমরা কি আর ওগুলোর মালিকানা প্রমাণ করতে পারবো বলুন? আর তাছাড়া না না আর্মস্ট্রং, আর কোনো কথা শুনতে চাই না। আজ রাতে সিন্দুক খোলা হবে না, এই আমার শেষ কথা। কথাগুলো বেশ রুক্ষভাবেই বললাম আমি। অ্যালারডাইস বলল, লেবেলটা দেখেই বোঝা যাচ্ছে ইউরোপিয়ানরা সিন্দুকটা কখনো না কখনো খুলে থাকবে। তাছাড়া গত 200 বছরে অনেকেই হয়তো ওটা খুলেছে। আর একটা কথা, সিন্দুক বলেই যে ওর মধ্যে রত্নভাণ্ডার থাকবে তার তো কোনো মানে নেই, নাও থাকতে পারে। আর্মস্ট্রং স্ক্রুড্রাইভারটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে ক্যাপ্টেন, আপনি যা বলছেন তাই হবে। বাকি সন্ধেটা আমরা যখন বিভিন্ন বিষয়ে গল্প গুজবে মত্ত, তখনও কিন্তু আর্মস্ট্রংয়ের দৃষ্টি বারবার যাচ্ছিল সিন্দুকের দিকে, চাহনিতে একই রকম লোভ আর কৌতূহল। এবার গল্পের সেই অংশে এসে গেছি যার কথা ভাবলে আমি আজও ভয়ে শিউরে উঠি। আমাদের জাহাজে বড় কেবিনের চারদিকে অফিসারদের থাকার ঘর। আমার ঘরটা অবশ্য একটু দূরে, একটা প্যাসেজ পেরিয়ে যেতে হয়। আমার ঘরের বাইরে রাত পাহারা সাধারণত 3 জন অফিসার পালাক্রমে দেয়। আজ মাঝরাতে পাহারার ভার ছিল আর্মস্ট্রংয়ের উপর। ভোর 4টের সময় ওর পাহারা শেষ হবে। তারপর থেকে সকাল পর্যন্ত পাহারা দেবে অ্যালারডাইস। আমার ঘুম সাধারণত খুব গভীর, কেউ ডেকে না ওঠালে অনেক সময় আমার ঘুমই ভাঙে না। কিন্তু ওই দিন শেষ রাতে 4:30 নাগাদ আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। সম্পূর্ণ সজাগ হয়ে আমি বার্থের উপর উঠে বসলাম। উত্তেজনায় টান টান কিছু একটা অনুভূতি কাজ করছিল। একটা আওয়াজ শুনতে পেলাম, যেন সশব্দে কিছু একটা পড়ে গেছে। আর তারপরেই একটা মানুষের আর্ত চিৎকার। হঠাৎ আবার চারদিক নিস্তব্ধ হয়ে গেল। না, এ তো কোনো কাল্পনিক আওয়াজ নয়। আমার ঘরের কাছাকাছি কোনো জায়গা থেকে এই আওয়াজটা এসেছে, আমি স্পষ্ট শুনেছি। এক লাফে বার্থ থেকে উঠে জামাটা গলিয়ে কেবিনের দিকে গেলাম। প্রথমে অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। ভোরের আবছা আলোয় দেখতে পেলাম লাল কাপড়ে ঢাকা টেবিলটা, 6টা রিভলভিং চেয়ার, আখরোট কাঠের লকারগুলো, আর হ্যাঁ, সবশেষে ওই বিশাল ডোরা কাটা সিন্দুকটা। ভাবছিলাম ডেকে ফিরে গিয়ে অ্যালারডাইসকে জিজ্ঞেস করব ও কোনো আওয়াজ শুনতে পেয়েছে কিনা। তখনই হঠাৎ চোখে পড়ল টেবিলের নিচে। দেখি কি যেন একটা বেরিয়ে আছে। এটা কি একটা লোকের পা? হ্যাঁ, একটা লোকের পা বেরিয়ে আছে, আর পায়ে এক পাটি লম্বা জাহাজি জুতো। ঝুঁকে দেখলাম লোকটা উপুড় হয়ে পড়ে আছে, তার হাত দুটো ছড়ানো, দেহটা মোচড়ানো। বলা বাহুল্য, লোকটা আমাদের জাহাজের ফার্স্ট অফিসার আর্মস্ট্রং। এক নজরেই বোঝা গেল ওর দেহ প্রাণহীন। হাঁপাতে হাঁপাতে দৌড়ে গেলাম ডেকের দিকে এবং কেবিনে ফিরে এলাম অ্যালারডাইসকে সঙ্গে নিয়ে। দুজনে মিলে হতভাগ্য ফার্স্ট অফিসারের দেহটা টেবিলের তলা থেকে বের করলাম। ওর রক্তাক্ত মাথাটা দেখে আমরা দুজনে দৃষ্টি বিনিময় করলাম। আমি বললাম, ঠিক ওই জাহাজের স্প্যানিশ নাবিকটার মতো। অ্যালারডাইস বলল, হা ভগবান, ঠিক তাই, ওই জাহাজের স্প্যানিশ নাবিকটার মতোই। ওই শয়তান সিন্দুকটা দেখুন, আর্মস্ট্রংয়ের হাতটা একবার দেখুন। আর্মস্ট্রংয়ের ডান হাতটা দেখলাম, তার হাতে ধরা কালকের সেই স্ক্রুড্রাইভারটা। অ্যালারডাইস বলল, ও ওই সিন্দুকটা নিয়ে উঠে পড়ে লেগেছিল। ও জানতো আপনি ঘুমোচ্ছেন আর আমি আমার ডেকে, সেই সুযোগ নিয়ে সিন্দুকটার তালা খোলার চেষ্টা করেছিল। তারপর কিছু একটা রহস্যজনক হয়েছিল আর ও চেঁচিয়ে উঠেছিল। আপনিও শুনতে পেয়েছিলেন তো সেই আওয়াজ? হ্যাঁ, শুনতে পেয়েছিলাম। কি হয়েছিল বলো তো অ্যালারডাইস? অ্যালারডাইস আমার হাত ধরে নিজের কেবিনে আমাকে নিয়ে গেল। বলল, এখানে নিশ্চিন্তে কথাগুলো বলা যেতে পারে। বলা তো যায় না এখানে আমাদের কথা কে আবার শুনে ফেলবে। তার আগে আপনি বলুন ক্যাপ্টেন, আপনার কি মনে হয় সিন্দুকটার মধ্যে কি থাকতে পারে? আমি বললাম, আমি বিন্দু মাত্র ধারণা করতে পারছি না। তবে আমি বলি শুনুন স্যার, সমস্ত তথ্য কিন্তু আমার সিদ্ধান্তের সঙ্গে মিলে যাচ্ছে। সিন্দুকটার আকারটা দেখুন,
খোদাই করা কারুকাজ ও ধাতুর নকশার আড়ালে অনেক ছিদ্র থাকতে পারে। ওটার ওজনটা দেখুন, বহন করতে লেগেছিল 4 জন জোয়ান মানুষ। এবং সবশেষে এটা ভাবুন যে দুজনই ওটা খোলার চেষ্টা করেছিল, দুজনকেই নৃশংসভাবে খুন হতে হয়েছে। অর্থাৎ স্যার, এর মানে একটাই, অর্থাৎ তুমি বলতে চাইছো এর মধ্যে একটা মানুষ আছে? আজ্ঞে ঠিক তাই। আমার ধারণা সিন্ধুকের মধ্যে এমন একজন বেপরোয়া সশস্ত্র লোক লুকিয়ে আছে যে ধরা পড়ার আগে আমৃত্যু লড়ে যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু সেটা যদি হয়ও, তার খাবার দাবার, পানীয় জল, স্যার ভেবে দেখুন, এত বড় সিন্ধুকে কিছু তো রসদ রাখা যেতেই পারে। আর জাহাজের নাবিকদের সঙ্গে দোস্তি করে পানীয়ের কিছু একটা ব্যবস্থা করা, এ কি আর কঠিন কাজ? একটু পরে অ্যালারডাইস আবার কথা বলল। আমার কি মনে হয় জানেন স্যার, লোকটা বিপজ্জনক টাইপের একটা গুন্ডা কিছু হবে। দড়ি দিয়ে সিন্দুকটা বেঁধে সমুদ্রে নামিয়ে নিয়ে আমাদের জাহাজের সঙ্গে ওটাকে খানিকক্ষণ টেনে নিয়ে গেলে কেমন হয়? তারপর ওটা ধীরে সুস্থে খুলে দেখা যেতে পারে। কিংবা ধরুন সিন্দুকটা জাহাজের ডেকে নিয়ে গিয়ে ওটা যদি অনেকটা উপরে কিছুর সঙ্গে বেঁধে ঝুলিয়ে দিই, তাহলে লোকটা খাবার জলও পাবে না। অথবা ধরুন সিন্দুকটাকে যদি ভালো করে পালিশ করে ওর ছিদ্রগুলো বন্ধ করে দেওয়া যায়, তাহলে লোকটা আর শ্বাস প্রশ্বাসও নিতে পারবে না। একটু রেগে গিয়ে বললাম, কি যা তা বকে যাচ্ছ? জাহাজে আমরা এতজন মানুষ, একটা লোকের ভয়ে আমরা এত কিছু করব? ভেতরে যদি সত্যিই কেউ থাকে, তাকে আমি লড়াই করে বের করব। ঘরে ঢুকে আমি আমার রিভলভারটা নিয়ে এলাম। বললাম, বেশ, এবার দেখা যাক। এবার তুমি তালাটা খোলো, আমি পাহারা দিচ্ছি। ঈশ্বরের দোহাই স্যার, ভালো করে একবার ভেবে দেখুন কি করছেন। দুটো লোক ঠিক এই একই কাজ করতে গিয়ে মারা গেছে। কার্পেটের উপর থেকে এখনো একজনের রক্ত শুকায়নি। হ্যাঁ, ঠিক করে ভাবা হয়ে গেছে, তারই তো প্রতিশোধ নিতে হবে। তাহলে স্যার জাহাজের মিস্ত্রিকে অন্তত ডাকি, ওর চেহারা গাট্টা গোট্টা, 3 জনে একসঙ্গে থাকলে একটু ভরসা হয়। অ্যালারডাইস মিস্ত্রিকে ডাকতে চলে গেল। আমি মোটেই ভীতু স্বভাবের নই, তবুও এমনভাবে দাঁড়ালাম যাতে টেবিলটা থাকে আমার আর সিন্দুকটার মাঝখানে। সকালের আলোয় সিন্দুকের লাল সাদা ডোরাগুলো আর খোদাই করা কাজ সবই খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কত যত্ন করেই না বানানো হয়েছিল এত কিছু, এই গোটা সিন্দুকটাই। একটু পরেই অ্যালারডাইস মিস্ত্রিকে নিয়ে হাজির। মিস্ত্রির হাতে একটা বড় হাতুড়ি। অ্যালারডাইস স্ক্রু ড্রাইভারটা হাতে নিয়ে চোয়াল শক্ত করে যেন নিজের সব সাহসটুকু একত্র করল। তারপর বলল, আপনারা দুজনে লক্ষ্য রাখুন, আমি সিন্দুকটা খুলছি। লোকটা যদি উঠে দাঁড়ায়, তাহলে ওর মাথায় কিন্তু হাতুড়ির ঘা মারতে হবে। আর লোকটা যদি ওর হাত ওঠায়, ওকে সঙ্গে সঙ্গে গুলি করবেন স্যার। সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসে অ্যালারডাইস স্ক্রু ড্রাইভারটা সিন্দুকের ডালার দিকে ঢুকিয়ে একটু চাপ দিতেই একটা খুট করে শব্দ করে তালাটা খুলে গেল। সাবধান বলে চেঁচিয়ে ও ডালাটা উপরের দিকে তুলে দিল। ডালাটা আস্তে আস্তে উপর দিকে উঠতে লাগলো। আমরা 3 জনই লাফ মেরে পিছিয়ে এলাম। আমার হাতে রিভলভার তৈরি ছিল, মিস্ত্রির হাতে হাতুড়ি। যখন কিছুই হলো না বা ঘটল না, আমরা এগিয়ে গিয়ে সিন্দুকের ভেতর উঁকি দিলাম। সিন্দুক খালি, কেউ নেই, কিছু নেই। অবশ্য একদম খালি নয়, কারণ সিন্দুকের এক কোণায় ছিল একটা হলদে রঙের মোমবাতির বাতিদান। তার গায়েও নানা রকম সূক্ষ্ম কারুকাজ করা। বাতিদানটা সিন্দুকের মতোই পুরানো। হলুদ রঙের জেল্লা আর কারুকার্য দেখে মনে হয় বাতিদানটা বেশ মূল্যবান। বাকি সিন্দুকের ভেতর ফাঁকা জায়গায় পুরু ধুলোর আস্তরণ। অ্যালারডাইস হতভম্ব, বলল, তাজ্জব ব্যাপার স্যার, তাহলে সিন্দুক এত ভারী কেন? সিন্দুকের চারপাশ আর ডালাটা দেখছো, 5 ইঞ্চি পুরু। আর ওই স্প্রিংটা, লোহার স্প্রিং দেখো। কিন্তু স্যার, স্প্রিংটা তো ডালাটাকে ধরে রাখার জন্য লাগানো হয়েছে, যাতে ওটা নেমে না আসে। আর জার্মান ভাষায় কি যেন একটা ভেতরে লেখা না? আমি ভালো করে ভিতরটা দেখে পড়লাম। 1606 সালে অসবুর্গের জোহান রথস্টাইন এই সিন্দুকটা তৈরি করেছিলেন। দারুণ বানিয়েছিল কিন্তু জিনিসটা। কিন্তু ক্যাপ্টেন, এত কিছু ঘটে গেল, কিন্তু কোনো তো ব্যাখ্যা পাওয়া গেল না। তবে এই মোমবাতি দানটা সোনার মতো দেখতে, এত ঝামেলার পর যা হোক একটা কিছু তো পাওয়া যাবে। হ্যাঁ, এরপর হঠাৎ করে যেটা ঘটল, তার একমাত্র ব্যাখ্যা হলো আমার মধ্যে কোনো ঐশ্বরিক শক্তির অকস্মাৎ উদ্ভব।
হয়তো মধ্যযুগের কোনো কাহিনীর কথা আমার মনে পড়ে গিয়ে থাকবে, কিংবা তালাটার ওপর মোর্চের দাগ ছাড়াও কোনো লাল দাগ যা হয়তো আমার চোখে পড়েছিল। অ্যালারডাইস বাতিদানটাকে নেবে বলে যেই ঝুঁকলো, আমি মুহূর্তের মধ্যে ওর কলার ধরে ওকে সোজা করে দাঁড় করিয়ে দিলাম। এমন বিদ্যুৎ গতিতে আমি কাজটা করেছিলাম যে আজও মনে হয় ব্যাপারটা অতিলৌকিক। আমি বললাম, না, এর মধ্যে কোনো শয়তানি কাণ্ড কারখানা নিশ্চয়ই আছে। ঘরের কোণা থেকে ওই মাথা বাঁকানো ছড়িটা আমাকে দাও তো। সাধারণ ছড়ি, হাঁটার সময় ব্যবহার করা হয়, শুধু মাথার দিকটা বাঁকা। আমি ছড়িটা সিন্দুকের ভেতরে রাখা মোমবাতি দানের উপর নিয়ে গিয়ে একটা টান দিলাম। বিদ্যুৎ চমকের মতো দেখলাম খুব দ্রুত এক সারি চকচকে ইস্পাতের ফলার মতো দাঁত সিন্দুকের উপর থেকে বেরিয়ে এলো, যেন একটা হিংস্র বন্য জন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে কামড়াতে এলো। তারপরেই সিন্দুকের ডালাটা সশব্দে আপনা থেকেই বন্ধ হয়ে গেল। তাকে রাখা বাসনপত্র, গ্লাস ইত্যাদি সেই অভিঘাতে ঝনঝন করে উঠল। ভীত ঘোড়ার মতো অ্যালারডাইস টেবিলের এক কোণায় বসে কাঁপতে লাগলো। একটু পর ওর গলা থেকে আওয়াজ বেরোলো, ক্যাপ্টেন বার্কলে, আজ আপনি আমার প্রাণ রক্ষা করলেন। ধন্যবাদ ক্যাপ্টেন। এই হলো স্ট্রাইপড চেস্টের রহস্য। ডন র্যামিরেস ডি লেইরা এই সিন্ধুকে লুকিয়ে রাখত তার অসৎ উপায়ে অর্জিত ধন সম্পদ। চোর যত ধূর্তই হোক না কেন, সোনালি মোমবাতি দানটাকে কোনো মূল্যবান বস্তু ভেবে যদি ওটায় হাত একবার দেয়, স্প্রিং দেওয়া ইস্পাতের ফলাগুলো তৎক্ষণাৎ বেরিয়ে এসে তার মাথায় ঢুকে যাবে, আর সেই মারণ অভিঘাতে সে ছিটকে পড়বে অনেকটা দূরে। সঙ্গে সঙ্গে ডালাটা সশব্দেও খুব জোরে বন্ধ হয়ে যাবে। কি অসাধারণ কারিগরি নৈপুণ্য এই অসবর্গের মিস্ত্রির! ভাবছিলাম কত মানুষই না প্রাণ দিয়েছে ধন সম্পদের লোভে এই সিন্দুক খুলতে গিয়ে। সিন্দুকের ইতিহাস ভাবতে ভাবতেই আমার পরবর্তী সিদ্ধান্ত নিয়ে ফেললাম। জাহাজের মিস্ত্রিকে বললাম, 3 জন লোক নিয়ে এসো আর সবাই ধরাধরি করে এই সিন্দুকটাকে জাহাজে ডেকে নিয়ে এসো। অ্যালারডাইস জিজ্ঞেস করলো, ওটা সমুদ্রে ফেলে দেবেন নাকি স্যার? হ্যাঁ অ্যালারডাইস, দেখো, আমি সাধারণত কুসংস্কারে বিশ্বাস করি না, কিন্তু এমন কিছু কিছু জিনিস আছে যা আমাদের মতো পোড় খাওয়া নাবিকদের পক্ষেও সহ্য করা খুব কঠিন হয়ে ওঠে। ঠিকই বলেছেন ক্যাপ্টেন, আমার এখন মনে হয় ওই অশুভ জিনিসটার প্রভাবেই 2 মাস্তুলওয়ালা জাহাজটার ওই দশা হয়েছিল। চলুন স্যার, যা করার তাড়াতাড়ি করে ফেললেই ভালো। 3 জন লোকের জন্য অপেক্ষা না করেই মিস্ত্রি, অ্যালারডাইস আর আমি 3 জনে মিলে সিন্দুকটাকে ডেকে নিয়ে এলাম এবং ঠেলাঠেলি করে জাহাজের পাঁচিলের বাইরে তুলে সেটাকে জলে ফেলে দিলাম। সিন্দুকটা জলে গিয়ে পড়ার অভিঘাতে সাদা ফেনা ফোয়ারার মতো উঠল এবং সিন্দুকটা ডুবে গেল অথই জলে। সমুদ্রের তলদেশে কোথাও গিয়ে পড়ে রইল ডোরাকাটা সিন্দুকটা, দ্য স্ট্রাইপড চেস্ট। কোনোদিন যদি সমুদ্রের জল শুকিয়ে গিয়ে শুকনো ডাঙা বেরিয়ে পড়ে আর ওই সিন্দুকটাকে দেখতে পেয়ে কোনো মানুষ যদি লোভে পড়ে ওর ভেতরে কি আছে তা জানার চেষ্টা করে, তাহলে সেই মানুষের জন্য শোক প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই।